শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের কাছ থেকে নতুন করে কি জানা গেল? এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা। আর এটা সপক্ষে বেশ কিছু আলোচনা যখন তারা করেছেন, তখন আমার কাছে কয়েকটা আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ সামনে উঠে এসেছে। আজকে 5 মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি, এর বাহিরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছুই কিন্তু আমরা পাচ্ছি না। তো বলেন যে ভাই, যে অডিও রেকর্ড, তাই না, এই ইস্যুটা আসেন। আমি আর এখানে যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে করে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। হাইরে আফসোস, হাইরে কষ্ট। সম্মানিত দর্শক মন্ডলী, 2025 সালের এটাই প্রথম ভিডিও আমার। একটু আঠাশোটা করে বসতে হবে। আমাদের হাসিনা আপার নতুন কল রেকর্ড আপনাদের কাছে শোনাবো। 9 মিনিটের একটা কল রেকর্ড। এত সুন্দর সুন্দর কথা তিনি বলছেন তার কষ্টগুলো নিয়ে, এবং সাংবাদিক ইলিয়াস যে গ্রেনেড হামলা নিয়ে, তার উপর নির্যাতন নিয়ে যে ভিডিওগুলো করছে তার প্রতিবাদে তিনি কি বলছেন, নতুন কল রেকর্ড, এবং বাংলাদেশের বর্তমান অবস্থা সহ তিনি যে পালিয়ে গেছেন সেই দিনে কি ঘটেছিল বিস্তারিত তথ্য শেখ হাসিনা নিজে মুখে স্বীকার করছে। সেই অডিও ক্লিপটি আজকে আপনাদেরকে শোনাবো। এটার জন্য অপেক্ষা করছিলাম। 2025 সালের এটাই হবে আপনাদের জন্য বেস্ট ভিডিও। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, সেনাপ্রধান কেমন অ্যাকশনে নেমে গিয়েছে, কেমন হুঙ্কার দিয়ে কথা বলেছে ভারতের বিপক্ষে। আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝিয়ে গেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সরাসরি বিস্তারিত নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট, যারা কম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আমি আর এখানে যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এর মধ্যে আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই। আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ। আমরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয়, কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি কোন স্বৈরাচারী কাজ করেছি? আজকে আপনারা একটু তুলনা করেন তো, এই ইউনূস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করেছে, এমন ভাবে ব্যবহার করছে। আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদের গাছের সাথে বাঁধে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে। প্রিন্সিপাল, ভিসি, শিক্ষকদের। সংখ্যালঘুদের উপর হামলা। শুধু সংখ্যালঘু কেন, তারা সমস্ত দরগা শরীফ, পীর আউলিয়ার মাজার, সেখানেও তারা হামলা করে। সেখানে হামলা করছে, মসজিদ টসজিদ সব ভাঙছে, পাশাপাশি গির্জা, একটা গির্জা ভেঙেছে। খ্রিস্টানদের উপর হামলা, হিন্দুদের উপর হামলা, বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার, তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে। সবথেকে বড় কথা, পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে, এবং শুধু হত্যা করে না, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সেই কাণ্ড পর্যন্ত করেছে। তারপর অজস্র মিথ্যা মামলা। আমার বিরুদ্ধে 155টার মতো মামলা দিয়েছে, যার অধিকাংশ হত্যা মামলা। আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় 35 জন জীবিত হয়ে ফিরেও এসেছে, কিন্তু মামলা দিয়েই যাচ্ছে।
আমার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা। ববি সে তো ইউএনডিপি তে কাজ করে। ববি, আমি, রেহানা, আমাদের সকলে, রেহা, পুতুল, সবাই। পুতুল WHO তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে, যেখানে 10টা ভোট ছিল, 10টা দেশের ভোট, তার মধ্যে সে 8টা ভোট পেয়ে সে এই পদটা WHO সে পেয়েছে। সে তারও সূচনা ফাউন্ডেশন ওই 5 নম্বরে ছিল, সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে। সব জ্বালিয়ে দিয়েছে, সব জ্বালানো, সব লুটপাট। কি অপরাধটা করলাম আমরা? খাদ্য নিরাপত্তা দিয়েছি, দারিদ্রের হার কমেছে, মানুষের কল্যাণ করেছে, মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ফ্যাসিস্ট কে? 300-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। প্রায় 100 জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী। আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী, একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা, এমনকি সংসদ সদস্য, সংসদ ভবনে যে হামলা, সংসদ কক্ষে যে সেই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে, পুরো সংসদ ভবনের দলিল পত্র, কাগজপত্র পোড়াতে পারেনি, সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য। আমি জানি না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায়। অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাড়ি বাড়ি হামলা, এগুলো অনবরত চলছে। কোনো মানুষের নিরাপত্তা নাই। নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আজকে ইনফ্লেশন, হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে, তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল, এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে। প্রায় 14% কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই। আর অন্য জিনিসের দাম তো বেড়েছে। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, সমস্ত শ্রমিকরা বেকার। আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। এবং এই যে গার্মেন্টস, আমরা সব থেকে, আমরা তো 2য় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে, 50% কমে গেছে। সমস্ত ব্যবসা চলে যাচ্ছে, বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে, কিছু ভারতে, কিছু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস। জিডিপি কমে গেছে, মাথাপিছু আয় কমে গেছে, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নাই। তার উপর সন্ত্রাস, জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদের খালি মুক্তি দেয়নি, তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল, এক পুলিশ অফিসারকে। যারা নিহত এবং আহত, কেউ বোধহয় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। নানাভাবে জনগণকে চরমভাবে তারা অপমান করে যাচ্ছে এই ইউনূস বাহিনী। কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে, তা তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি। নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে, সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে, তালা ভেঙে এই ছাত্র নামধারীরা ঢুকে সব লুটপাট করেছে। আমাদের যা লুটপাট কত করেছে সে এদিনও ছাড়েনি। প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে হামলা, তাকে পদত্যাগে বাধ্য করা। নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, তারপর পাবলিক সার্ভিস কমিশন, কোনো কিছুই বাদ নাই, সব জায়গায় হামলা করা। এমনকি চাকরি খেয়ে যাচ্ছে। একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে 250 পুলিশ বাদ, তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি, তার চাকরি থেকে বাদ। সরকারি অফিসারদের অপমান করা, গত 25 জনের বিরুদ্ধে মামলা, 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দী। সরকারি অফিসার, পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না, কেউ তো বাদ যাচ্ছে না। দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, জঙ্গিদের দ্বারা চালাচ্ছে। এই ভিডিওতে আমার যে মন্তব্যগুলো, কয়েকটা বিশ্লেষণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি এমনটাই হচ্ছে? ঘটনা কি সত্য? আমরা কি সবকিছু দেখতে পাচ্ছি? আসলে পেছনে কি হচ্ছে? বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি, মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা। আর এটার সপক্ষে বেশ কিছু আলোচনা যখন তারা করেছেন, তখন আমার কাছে কয়েকটা আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ সামনে উঠে এসেছে। আজকে 5 মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি, এর বাহিরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না। তো বলবেন যে ভাই যে অডিও রেকর্ড, তাই না, এই ইস্যুটা আসান।
প্রথম দিকে যে অডিও রেকর্ডগুলো ফাঁস হয়েছে প্রথম দিকে এগুলো এক রকমের ছিল, কিন্তু সর্বশেষ যুক্তরাজ্যে আওয়ামী লীগ কর্তৃক একটা বড় ধরনের কনফারেন্স হয়েছিল, বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে শুধুমাত্র যুক্তরাজ্য না, ইউরোপীয় বসবাসকারী, আমেরিকাতে বসবাসকারী অনেকেই সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। এমনকি কথা ছিল সেই প্রোগ্রামে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। তো তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি অডিও কলে অংশগ্রহণ করেছেন। একটু আশ্চর্য মনে হচ্ছে না যে কেন শেখ হাসিনা সেই কনফারেন্সের মধ্যে অডিও কলে আসলে কানেক্ট হলো? তিনি তো যদি গৃহবন্দী নাই থাকেন, যতটুকু আমরা কয়েকটা পত্রিকার মারফত শুনছি যে তিনি দিল্লিতে আছেন, বিশেষ ইয়াতে, আবার কেউ কেউ বলতেন তিনি খুবই খোলামেলা ফ্রেশ মুডে আছেন। তো এই পর্যন্ত তিনার ভিডিওতে কোনো রকম অবস্থান প্রকাশিত হয়নি। এখন এই প্রোগ্রামটার মধ্যে এই জিনিসটা খুবই কনসার্নেবল ছিল যে এত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুঃসময় আওয়ামী লীগের চলছে, বিশেষ করে যারা ইউরোপে আছে তাদের তো একটা দেখভাল বা দায়িত্ব আছে, সেইখানে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে আসবেন, যেমন তারেক রহমান সেই প্রযুক্তির যুগে যেটা খুবই সম্ভব যে নেতারা এক পলক দেখলে কর্মীরা উজ্জীবিত হয়। কেন শেখ হাসিনা সেই প্রোগ্রামে তিনি আসলে ভিডিও কনফারেন্সে আসলেন না? অডিও কলগুলো নিয়েও নানান ধরনের মন্তব্য আছে। আমার কাছে কিছু কিছু মন্তব্য যৌক্তিক মনে হয়েছে। যেমন ধরেন, ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক, মানে ভারত জানোয়ার কিন্তু প্রথম দিকে নিয়ে গেছিল, পরবর্তী সময়ে নানান কারণে মানে সর্বশেষ দিকে এসে মোদির সাথে সম্পর্কটা খুব বেশি পজিটিভ ছিল না। মেইন রিজন হচ্ছে এই 2024-এ যে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, পাশ করার পরপরে তিনি চীন সফর করেছিলেন, এবং তার এই চীন সফর ঘিরে একটা বিরূপ প্রতিক্রিয়া ভারত দেখিয়েছিল। চীনের সাথে বেশ কিছু চুক্তি ছিল, পদ্মা সেতু থেকে শুরু করে অনেক কিছু কিন্তু চীনের মাধ্যমে করেছে। এটা নিয়ে ভারতের একটা নাখোশতা অনেকেই বলেন যে ছিল। ইভেন এই সরকার পতনের পেছনেও একটা বড় ভূমিকা ভারতই খোদ করেছে। তো তাহলে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে? এটা একটা বড় ধরনের প্রশ্ন। তাকে তো ফেরত দিচ্ছে না। এখন শেখ হাসিনাকে আটকায় রেখা একটা গেম তো ভারত খেলতেছে। মানে এগুলো আমার ব্যক্তি মতামত, সামহাউ কিছু মতামত শুনি বা কিছু পড়ি আর্টিকেল, দেন মনে হয় যে কোথাও না কোথাও একটা কিন্তু আছে। আসলে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি বাংলাদেশকে একটা ওয়ান কাইন্ড অফ জিম্মি টাইপের খেলা খেলছে? জিম্মি টাইপের খেলাটা কিভাবে খেলছে যদি আমি বলি, রানিং সরকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত রাখা জরুরি। যেমন ধরেন, টুস করে ঢুকে পড়বো, সারা বাংলাদেশের মধ্যে ভয়টা, এই মিছিল মিটিং এই সেই আন্দোলন শুরু হয়ে গেল, মানে অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে। এখন যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাইয়াই দেয়, তিনি চলে আসেন, গ্রেপ্তার হবেন, জেলে আসেন, ঘরের মেয়ে ঘরে আছে, সরকারের জন্য টেনশনের কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত তিনি সীমানার বাইরে আছেন, টেনশন তো কাজ করবেই। কখন শেখ হাসিনা ঢুকলো রে, কখন আওয়ামী লীগ আবার রাজপথে নামলো রে। অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এই ভয়টা আছে। সমন্বয়কদের মধ্যে 100-150 আছে, আছে না? আছে। কেন? আওয়ামী লীগ রিটার্ন করলে সবার আগে যাদেরকে শায়েস্তা করবে এরা হচ্ছে সমন্বয়ক। এমনকি একজন না, এদের ফুল ফ্যামিলি পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঘটনা ঘটাবে, এটা হচ্ছে খুবই বাস্তবতা। তো এখন এই যে ডর ভয়, এগুলা দেখানো সম্ভব শুধুমাত্র যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশের বাহিরে আছেন। এখন শেখ হাসিনাকে সেখানে রেখা অন্তর্বর্তী সরকারের সাথে, আপনি দেখেন আমাদের বেশ কিছু রাজনৈতিক দল বারবার বলছে ভারতের সাথে কি কি চুক্তি সব প্রকাশ করেন, কিন্তু এখন পর্যন্ত আপনি দেখছেন গত 5 মাসে কোনো চুক্তি প্রকাশিত হইতে ভারতের সাথে কোনো রকম মানে ওই ইন্টারনেট, একটা ইন্টারনেট খেলে বাংলাদেশের উপর দিয়ে যাইতে দিবে না। এছাড়া বাকি যে জিনিসগুলো আছে, আপনি কোথাও কোন জায়গাতে আপনি গ্যাপ দেখছেন? বড় ধরনের ডিল, চুক্তি, ট্রানজিট, এ টু জেড কোথাও না। আমাদের সরকার খুবই ওচা চোড়া গলায় ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। আবার মোদি আরেকটা খেলা খেলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সে কথা বলছে না। মানে সবকিছু মিলাইয়া একটা গেম তো ভারত খেলতেছে মনে হচ্ছে। ইভেন আমি যতটুকু আমরা বুঝি যে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে এই মুহূর্তে পলায়নরত আছেন, এদের অনেকেও কিন্তু হালকা ঝাপসা দেখা যাচ্ছে। ওইখানেও নিশ্চয়ই একটা অর্থনৈতিক লেনদেন, বাণিজ্য, ধান্দাবাজি আছে। ভারত যথেষ্ট করাপ্টেড একটা দেশ, বাংলাদেশের থেকে কোনো অংশ কম না। ভারতের টার্গেটের মধ্যে অন্য কিছু আছে। ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে আদৌ আর ফিরতে দিবে কিনা ভারত, তিনি চাইলেও আর ফিরতে পারবেন কিনা, সেটাও একটা প্রশ্ন। কারণ তিনি যদি ফিরে আসেন, হ্যাঁ, এদের ট্রাম্প কার্ডটা হাতছাড়া হয়ে যাবে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে। কেন? যেমন খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনি জেলে রেখেছিলেন, তাই না? তো তিনি যদি দেশের বাইরে থাকতেন, আওয়ামী লীগে ভয়টা পাইতো সামহাউ। এখন যতক্ষণ পর্যন্ত এটা আউট অফ গ্যালারি, দেন একটা টেনশন, পরবর্তী সময় বিএনপি আসলে একটা টেনশন, নানান ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়ে আছে। তো ভারতের সাথে শেখ হাসিনার যে বন্ধুত্ব ছিল গত 5 মাস হয়ে গেল, কোনো কোথাও টিভি প্রোগ্রাম ওইগুলো তো দেখাই না। তার উপরে আওয়ামী লীগের এত বড় একটা প্রোগ্রাম গেল, তিনি যেসব কথাগুলো বললেন, সব কিছু মিলে মনে হচ্ছে যে সামহাও তিনি কর্তৃক কন্ট্রোলিং হচ্ছেন। তারা তাকে যা বলার জন্য বলছে তিনি তাই বলছেন। কারণ শেখ হাসিনার রাজনীতির সাথে আমাদের ওনার ফোন কলগুলো নিয়ে আমি বলছিলাম বহুত আগে, যেগুলোকে এআই ফেক করা, এআই এর ডিপ ফেক ক্রিয়েশন। ওয়াই? কারণ তিনি যেই লেভেলের খেলোয়াড়, এই লেভেলের খেলোয়াড় হইয়া তিনি যেসব কথাগুলো বলতেছেন, আমরা শুনতেছি, দেখতেছি, মনে হচ্ছে না খুবই বাচ্চা বাচ্চা টাইপের। আপনারাও বলছেন যে ভাই এটা মানে এআই।
এখন এই কলগুলো যদি সত্যি সত্যি হয়, তার মানে শেখ হাসিনা কেন এমন ধরনের কথা বলছেন? নর্মালি একটা বাচ্চা এই ধরনের কথা বলার কথা না। হয়তো একটা স্ক্রিপ্ট হাতে ধরা দিচ্ছে যে আপনি পড়েন। বলা হয়ে থাকে যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পেছনেও ভারতের হাত আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতেও ভারতের হাত আছে। এগুলো আমার ব্যক্তিগত পারসেপশন, অনেকের কাছে গ্রহণীয় হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু কোথাও না কোথাও পৃথিবীর মানচিত্র থেকেই শেখ হাসিনা মিসিং হয়ে গেছেন। যদি তিনি সত্যি সত্যি স্বাধীন হয়ে থাকেন, কোথাও না কোথাও কোথায় আছে শেখ রেহানা? আপনি দেখেন তো। শেখ হাসিনা একটা বড় দুর্বলতা হচ্ছে তার বোন শেখ রেহানা। শেখ রেহানারও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। যদি তিনি যুক্তরাজ্যের কোন দেশে জানি, ভুলে গেছি, ফিনল্যান্ডের তার সিটিজেন আছে, তো তিনি কি ফিনল্যান্ড গেছেন? আবার আমরা পুতুলকে দেখছি মায়ের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ নাই। আমরা শুনছি সজীব ওয়াজেদ জয় তিনি কি ভারত গিয়েছেন রিসেন্টলি? কেন যাচ্ছেন না? ববি কেন তার মার সাথে দেখা করার জন্য ভারত যাচ্ছেন না? মা তো দিন শেষে পলিটিশিয়ান আমাদের কাছে। কুছ তো ভাই গারবার হে। যত দিন যাচ্ছে এটাই মনে হচ্ছে। আর বিশেষ করে শেখ হাসিনার যে লাস্ট কয়েকটা ওনার যে অ্যাক্টিভিটিস সবকিছু মিলে আমার কাছে কেমন জানি অঙ্কটা মিলছে না। বাকি যারা বিশ্লেষকরা এই আলোচনাগুলো করছেন যথেষ্ট যৌক্তিক কারণ আছে। দেখা যাক কখন তিনি সশরীরে হাজির হন মিনিমাম লেভেলের ভিডিওতে, মানে তখন হয়তো বুঝবো আমরা যে আসলে কি ঘটছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলল ভারত। মালদ্বীপে নির্বাচিত মোহাম্মদ মইজুর সরকারকে সরাতে চেয়েছিল ভারত তার গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে। এটা নির্বাচিত সরকার শুধুমাত্র ভারতকে পছন্দ করে না বা ভারতের দাস হতে চায় না বলে তাকে সরানোর চেষ্টা হয়েছে। নোংরামি বললে কম বলা হয়, এটা স্পষ্ট ইত্রামি, এবং ভারত ইত্রামিগুলো করে। আমরা দেখব কিভাবে এই কাজটা করতে চেষ্টা করেছে তারা, এবং সেটা নিয়ে আমাদের সতর্কতার জায়গা আছে। এবং আমি দাবি করি কিছু আলামত আমি বাংলাদেশেও দেখতে পাচ্ছি ভারতের গোয়েন্দা সংস্থা যা করতে যাচ্ছে, আমাদের সতর্ক হওয়া দরকার। মালদ্বীপে কি হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে, বাংলাদেশের পত্রিকাগুলো অনেকেই সেটা ট্রান্সলেট করে পাবলিশ করেছে, আমি যুগান্তর থেকে পড়ছি। এবছরের জানুয়ারিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রয়ের নির্দেশে কিছু এজেন্ট মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে। এদের আলোচনার বিষয় ছিল সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে ক্ষমতাচ্যুত করা। ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামে একটি নথি ওয়াশিংটন পোস্ট হাতে পেয়েছে। ওখানে উল্লেখ করা হয়েছে বিরোধী এবং মইজুর নিজের দলের কিছু নেতা সহ মোট 40 জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে তাকে অভিশংসনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি নথিতে 10 জন উচ্চপদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তা এবং 3টি প্রভাবশালী অপরাধী গ্যাংকে অর্থ প্রদানের কথা বলা হয়। মানে তারা সদস্যদেরকে দিয়ে অনাস্থা প্রস্তাব আনবে, অভিশংসনের প্রস্তাব, এবং পুলিশকে, মিলিটারিকে এবং অপরাধী গ্যাংকেও টাকা দেওয়া হয়েছে। মানে পরিকল্পনা হয় আর কি। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্রকারীরা 87 মিলিয়ন মালদ্বীপীয় রুপি, মানে 6 মিলিয়ন মার্কিন ডলার দাবি করে, যা ভারতের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনা করা হয়। তবে মাসব্যাপী আলোচনা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা মইজুর অভিশংসনের জন্য প্রয়োজনীয় ভোট জোগাড় করতে ব্যর্থ হয়। এদিকে ভারত এই উদ্যোগে সরাসরি অর্থায়ন বা সমর্থন করার পদক্ষেপ নেয়নি। মালদ্বীপ ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে 20 বারের বেশি কথা বলেছে ওয়াশিংটন পোস্ট। এতে তারা জানতে পারে ভারত মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টিকে শক্তিশালী করতে দীর্ঘদিন থেকে কাজ করছে। কারণ চীন ইতিমধ্যে মইজু ও তার মেন্টর সাবেক প্রেসিডেন্ট আব্দুল ইয়ামিনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। মইজু নির্বাচনে জয়লাভের পর রয়ের একজন সিনিয়র কর্মকর্তা 2 ভারতীয় মধ্যস্থতাকারীর মাধ্যমে মইজুকে উৎখাতের পরিকল্পনা নিয়ে কাজ করেন। এদের একজন ছিলেন শিরিশ থোরাট, যিনি ভারতের সাবেক পুলিশ কর্মকর্তা এবং প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টর। তিনি অতীতে ইসলামী উগ্রবাদ দমন করতে মালদ্বীপে দিল্লি ঘাসা প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে সহায়তা করেছেন। অপরজন ছিল সাভিও রদ্রিগেজ, যিনি একজন ভারতীয় প্রশাসক আর ভারতের শাসক দলের মানে বিজেপির সাবেক মুখপাত্র। মইজু পরিবারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে রয়ের কর্মকর্তাদের ফোন কল ও বৈঠকের রেকর্ড দেন, যদিও সেগুলো তিনি কিভাবে সংরক্ষণ করেছেন তা ব্যাখ্যা করেনি। তার মানে ডকুমেন্ট সহ এটা জানানো হয়েছে। তবে রয়ের জড়িত থাকা বা ভারত সরকারের উচ্চ পর্যায়ে পরিকল্পনার অনুমোদন হয়েছে কিনা নিশ্চিত তথ্য মেলেনি। যোগাযোগ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটন পোস্টের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করে, মানে ওয়াশিংটন পোস্ট, এটা ভারতের গদি মিডিয়া না, কিন্তু তাদেরও প্রশ্নের জবাব দেয়নি। মইজুর ক্ষেত্রে কোনো জবাব আসেনি। আপাতত এটুকু। এখন আমরা মালদ্বীপে দুটো কথা বলে বাংলাদেশ ইস্যুতে যাব। আমাদের নিশ্চয় মনে আছে মোহাম্মদ মইজু তার নির্বাচনী ক্যাম্পেইন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করেছিলেন। তার মূল বিষয় ছিল ভারতের সেনা উপস্থিতি। তাদের এক ধরনের কোস্টাল পেট্রোল হেলিকপ্টার এবং একটা এয়ারক্রাফট আছে, সেটা মেনটেনেন্স এবং সেটা ফ্লাই করার জন্য ভারতীয় ক্রুরা ওখানে আছেন, তাদেরকে সরিয়ে দিতে হবে। এবং তাদের এইরকম আলাপ তখন শুরু হয়ে যায় যে তাদের নেভাল পেট্রোলেরও একটা ঘাঁটি করতে পারে ভারত। সব কিছু মিলে ভারতের এই ধরনের প্রভাব মালদ্বীপবাসীর মনে হয়েছিল, তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি তারা সেটা দিয়েছিল। এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, যারা মইজু জিতে যাবার পরও
সেটা সরাতে বহু গড়িমসি করে এবং শেষ পর্যন্ত মৈত্র সেটা এনশিওর করেছেন। এবং খুব বেসিক কথাটা হচ্ছে, ভারত মানুষকে কত ক্ষুব্ধ করতে পারে একটা রাষ্ট্রের জনগণ শুধুমাত্র এই ক্যাম্পেইনে একজন মানুষকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। অবশ্য ভারতের মতো এরকম ইতর একটা দেশ, যে একটা রোগ কান্ট্রি, ক্রিমিনাল কান্ট্রি, এই অঞ্চলে যেভাবে সে আচরণ করে, যারা মৈত্র নির্বাচনের পর তিনি চীনপন্থী, এই আলাপ আছে মালদ্বীপের প্রেসিডেন্টরা আসলে মোটা দাগে দুভাবে বিভক্ত, চীনপন্থী আর ভারতপন্থী। এটা ক্রমাগত হয়েছে, বাই রোটেশন এটা হয়েছে। এককালে ভারতই শুধুমাত্র একচ্ছত্র প্রভাবের অধিকারী ছিল, পরে চায়না যখন এখানে প্রভাব সৃষ্টির চেষ্টা করেছে, চীনপন্থী প্রেসিডেন্টরা আছেন। মৈত্র কিন্তু ভারতের সাথে তার সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছেন। এটা বাস্তবতা যে এই অঞ্চলে বসবাসের ক্ষেত্রে ভারতের মতো একটা রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো থাকা উচিত, উনি এটা রিয়ালাইজ করেছেন। কিন্তু তার আগের কথা যদি বলি, নানাভাবে মানে মালদ্বীপের সাথে সম্পর্ক নিয়ে বিশ্রী রকম প্রোপাগ্যান্ডায় ছড়িয়ে পড়েছিল ভারতের শাসক দলের লোকজন, তাদের সাথে রিলেটেড যে বিভিন্ন অ্যাকাউন্ট। আমাদের মনে আছে নিশ্চয়ই, জনাব মোদি মানে মালদ্বীপের ট্যুরিজমের বিরুদ্ধে এক ধরনের বাজারে কথা উস্কে দেওয়ার জন্য লাক্ষাদ্বীপে গিয়ে বলেছিল সেখানে ট্যুরিজম করতে। মালদ্বীপেরও দুজন জুনিয়র মন্ত্রী মোদির প্রতি আপত্তিকর মন্তব্য করেছিলেন, সেটা নিয়ে মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছিল ভারতের লোকজন। এবং আমরা যে ধরনের ক্যাম্পেইন ফেস করছি, সেই ধরনের ক্যাম্পেইন মালদ্বীপও একটা সময় ফেস করেছিল। যাই হোক, যারা মৈত্র চেষ্টা করেছেন ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে, যে তোমার সাথে আমার ডিল যা যা আছে, বাণিজ্যিক সম্পর্ক সহ অন্যান্য সম্পর্ক চলবে, আমার যেটা চাওয়া ছিল সেই চাওয়াটা তোমাকে মেনে নিতে হবে। কিন্তু না, ভারত গোড়া থেকে চেয়েছে মৈত্রকে সরাতে। প্রধান কারণ আমরা বুঝতেই পারি, তার ইগো হার্ট হয়েছে। ভারতকে আউট করে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে মালদ্বীপ জিতেছে। আজকে আলোচনার সুযোগ খুব বেশি নেই। মালদ্বীপের জনসংখ্যা দেখে কেউ বলেন যে মালদ্বীপ একটা খুবই ছোট দেশ, 6 লাখ মানুষ, ও কি হবে না হবে, খুবই ছোট্ট আয়তনের দিক থেকে। কিন্তু মালদ্বীপ যে সমুদ্র এলাকা, এটা লম্বালম্বিভাবে ম্যাপে একটু দেখে নেবেন, এটা লম্বালম্বিভাবে সমুদ্রে যেভাবে অবস্থিত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সি রুটকে রিপ্রেজেন্ট করে। সো এটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা দেশ। কিন্তু এই যে মৈত্র ইলেকশন গোটা পৃথিবীতে ভারতের খুবই নেগেটিভ ব্র্যান্ডিং করেছে। একটা দেশ একটা দেশের জনগণকে কি পরিমাণ ক্ষুব্ধ করে যে এই ক্যাম্পেইন করে কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেতে পারে। সুতরাং তার ইগো হার্ট হয়েছে, সে সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এবং সে চাইবে বরাবরের মতো ভারত এখানে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকুক, আত্মমর্যাদা নিয়ে টিকে থাকুক, এমন কোনো দেশ বা রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের প্রধান নির্বাহী চায় না। যেটা বলছিলাম শুরুতেই, এটা থেকে আমাদের শেখার আছে। আসলে ভারত মালদ্বীপে যতটা অপমানিত হয়েছে, ভারত বাংলাদেশে তার চেয়ে বেশি অপমানিত হয়েছে এবং তার বিরাট বিনিয়োগ আছে। সে নানা রকম তার হার্ড পাওয়ার, তার সফট পাওয়ার, তার ফিনান্সিয়াল পাওয়ার সব কিছু এখানে বিনিয়োগ করেছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। তার দাসের মতো থেকে তিনি ভারতকে সার্ভ করেছেন। শেষ একটা জায়গা ছিল, মানে ভারত দক্ষিণ এশিয়াতে, অন্যান্য জায়গায় ভারতের কোনো বড় সাফল্য তো নেই, কিন্তু তার সোকল সে যেটাকে তার ব্যাকইয়ার্ড মনে করে, সে সাউথ এশিয়াতে সে একটার চাইতে একটা দেশে ফেল করছিল, একটা দেশে তার ডিজাস্টার হচ্ছিল, ডিপ্লোম্যাটিক ডিজাস্টার। তখন বাংলাদেশকে খুব দেখানো হতো যে এটা একটা রোল মডেল, এটা একটা অসাধারণ সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে যখন পতন হলো, ভারতের ডিজাস্টার হয়ে গেছে। এটা শুধু তার ইগো না, তার যা সে পাচ্ছিল শেখ হাসিনার কাছ থেকে সব কিছু একটা ফাইন মর্নিং সে দেখছে ওরকমভাবে আর হচ্ছে না। সুতরাং সে চাইবে, সে আরও বেশি ক্ষুব্ধ আহত বোধ করছে বাংলাদেশে শেখ হাসিনার পতনের সাথে সাথে। শেখ হাসিনার পতন মানে ভারতের পররাষ্ট্রনীতির মানে একেবারেই পতন। আগেও বাংলাদেশ আসলে তার সাফল্য হিসেবে দেখানো উচিত না। ভারতের যদি জেনুইনলি মানে যারা সত্যিকার অর্থে জ্ঞান বুদ্ধি দিয়ে কথা বলেন, তারা বাংলাদেশে এতদিন পর্যন্ত শেখ হাসিনা টিকে থাকার সময় এটাকে ভারতের ডিপ্লোম্যাটিক সাকসেস বলার কারণ ছিল না। কিন্তু ওই যে কয়েকটা হাই কমিশনার ছিল, ফিনা সিকরি, পিনাক রঞ্জন, পঙ্কজ শরণ, এরা মিলে, হর্ষবর্ধন শ্রীংলা, মানে প্রায় বলি রামি ফান্ডের, রামির পেরোলে আছে, বেতন টেতন দিয়ে এরা এটাকে সাফল্য হিসেবে দেখাচ্ছিল। এখন সেটুকুও গেছে। ফলে একই কৌশল ওখানেও ভাগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা মজুদ দলে আছেন সাথে বিরোধীরা মিলে একসাথে। এর বাইরেও যেটা ভয়ঙ্কর কথা, সেখানে পুলিশ, মিলিটারি মানে অফিসারদেরকে কেনার চেষ্টা হয়েছে এবং ক্রিমিনাল গ্যাং কেনার চেষ্টা করা হয়েছে। তাদের কত সুদূরপ্রসারী পরিকল্পনা, সো ভাঙন তৈরি করা, সো দ্যাট ওখানে ওটা হতে পারে। এবং যেহেতু ওটা একটা ইলেকট্রাল ডেমোক্রেসি, ওখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, মাঠে না নামিয়ে রাজা চেষ্টা করেছে যে নির্বাচনের যে ব্যবস্থা আছে সেটাকে ম্যানিপুলেট করে তাকে সরিয়ে ফেলার। ব্যর্থ হয়েছে তারা সোফার। বাংলাদেশেও আমরা যেটা ধারণা করতে পারি যে আমাদের মধ্যে যে বিভেদ আমরা দেখছি, আমাদের মধ্যে বিতর্ক থাকবে, কিন্তু আমাদের মধ্যে যে বিভেদ আছে, একটা মেজর ফল্ট লাইন তৈরি হচ্ছে। আমি ধারণা করি এর পেছনে ভারত জড়িত, র ইজ ইনভেস্টিং নানাভাবে সে ইনভেস্ট করছে যাতে আমরা একটা ফল্ট লাইন তৈরি করি। আমরা খেয়াল করবো বহু মানুষ, সবাইকে আমি বলছি না রয়ের হয়ে কাজ করছেন, সত্যিই আমি তাই মনে করি না, কিন্তু অনেকেই আছেন যারা রয়ের হয়ে কাজ করছেন, যারা বাংলাদেশে এই ফল্ট লাইনটাকে বাড়াতে এবং সংঘাত তৈরিতে চেষ্টা করছেন।
এটা খুব ভয়ঙ্কর। মানে দিনের শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন, যেখানে নির্বাচন হবে, নির্বাচনে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে মানে সরকার গঠন করবে এবং তারা দেশ চালাবে। সে ফেল করতে পারে, ফেল করলে সে নির্বাচিত হবে না তারপরের বার, এর মধ্যে নতুন কোনো দল উঠবে, তার ফেলিয়ারের উপর ভিত্তি করে সে মানুষকে যদি বিশ্বাস করাতে পারে সে তার চেয়ে ভালো কিছু করবে, সে ভোট পাবে, সে নির্বাচিত হবে। এভাবেই ডেমোক্রেটিক প্রসেস চলে। কিন্তু আমরা খেয়াল করবো ডেমোক্রেটিক প্রসেসটাকেই বাধাগ্রস্ত করার আলাপ সামনে আনা হচ্ছে বিপ্লবের নামে, সো কল্ড বিপ্লবের নামে। নানানভাবে রাজনৈতিক দলগুলোকে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক ট্রান্সফরমেশনকে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হচ্ছে। আমি এগুলো সবগুলো বাংলাদেশের স্বার্থের বিরোধী বলে মনে করি, এবং বাংলাদেশের স্বার্থের বাইরে যেটা যায়, দেশের জনগণের স্বার্থের বাইরে যেটা যায়, সেটাই ভারতের পারপাস সার্ভ করে। এর মধ্যে আওয়ামী লীগের টাকা পয়সা আছে, আওয়ামী লীগের মধ্যে নিজে তার মতো করে চেষ্টা করছে, আবার ভারতের সাথে যৌথ প্রযোজনায়ও সে একই কাজ করার চেষ্টা করছে। আমরা নিশ্চিত থাকতে পারি ভারত এখানে সিরিয়াসলি অ্যাক্টিভ। সে তার পরাজয় কোনো না কোনোভাবে তার প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছে, নানাভাবে নানা ফর্মে, তার জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রকে নিয়ে, এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে কাজ করে। ঠিক মালদ্বীপে যা হয়েছিল, বিভক্ত করে সরিয়ে নাও, এবং একটা বাংলাদেশ যেহেতু নির্বাচিত সরকার এখন নেই, ভবিষ্যতে হয়তো নির্বাচিত সরকারের ক্ষেত্রে এই ধরনের কোনো চেষ্টা করবে, কিন্তু এই মুহূর্তে তাহলে যেটা করার আছে সেটা হলো বাংলাদেশের এই সরকারকে খুব সিরিয়াসলি আনস্টেবল করে তোলা, আনস্টেবল হয়ে যাতে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যেতে না পারে। কারণ বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে এবং বিএনপির মতো একটা বড় দল এখন পর্যন্ত হিসাবে যেটা জিতে ক্ষমতায় আসবে, যেটার গ্রাসরুট পর্যন্ত সমর্থক আছে, কর্মী আছে, সেরকম শক্তিশালী একটা সরকার বাংলাদেশে থাকবে, যে আবার শেখ হাসিনার মতো ভারতের পা চাটবে না, ভারতের দাস বা দাসী হবে না, সেটা ভারতের জন্য মেনে নেওয়া খুব কঠিন। সুতরাং ভারত সামনের দিনগুলোতে আরও অনেক অ্যাক্টিভ হয়ে উঠবে, এবং কেউ মনে করেন, উইচ ইজ নট রং, আমরা ওভার এস্টিমেট করবো না 20 জানুয়ারির পর যখন ট্রাম্প ক্ষমতায় আসবে, যখন ডক্টর ইউনূসের ওপরে যে ছায়াটা আছে ডেমোক্র্যাটদের, বিশেষ করে বাইডেন সরকারের, সেটা যখন সরে যাবে, আমেরিকা নিজ থেকে খুব ঝামেলা না করলেও মোদির ঝামেলাকে আমেরিকা যে নিউট্রালাইজ করার চেষ্টা হবে, এটা কম হওয়ার যৌক্তিক সম্ভাবনা আছে, তখন এই সময়গুলো বাড়বে। সুতরাং আমাদের এই সময়গুলোতে খুব সিরিয়াস থাকা উচিত হবে, এবং আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম তারা জেনে বা না জেনে ভারতের রয়ের পাতা ফাঁদে যেন পা না দেই। মালদ্বীপ আমাদেরকে অ্যাটলিস্ট এই শিক্ষাটুকু দিক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।